দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। সকালে যোগ দেবেন চট্টগ্রামের নির্বাচনী জনসভায়। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। 10 দলীয় ঐক্যে যুক্ত হল লেবার পার্টি। ছুটির দিনের প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মনে জয় দিচ্ছেন নানা প্রস্তুতি, পাল্টাপাল্টি অভিযোগ। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার পেছনে চাঁদাবাজি, দখল, বাণিজ্য নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ। কেরানীগঞ্জে গুলিতে আহত বিএনপি নেতার মৃত্যু। এবং হঠাৎ করে সাকিবকে দলে নেওয়ার আলোচনায় বিসিবি। সাবেক অধিনায়ককে কেন্দ্রীয় চুক্তি প্রস্তাব বোর্ডের। ফিট থাকলে বিবেচনা করা হবে টাইগারদের পরের সিরিজেই। অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার সুফল পেতে দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ক্ষমতা এলে ঢেলে সাজাবেন শিক্ষা ব্যবস্থা। সবার আগে শুরু হবে গণতন্ত্রের চর্চা। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। শনিবার দুপুরে গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে 10 বিজয়ীর সঙ্গে তারেক রহমান, সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আলাপকালে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা প্রসঙ্গ। জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদানকে আনন্দময় করতে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে যাচ্ছি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চায় জোর দেন তারেক রহমান। ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো, তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যেই পরিকল্পনাই করা হোক না কেন, সুফল পেতে হলে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারেক রহমান। এটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত, কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। আজ অংশ নেবেন পলো গ্রাউন্ডের জনসভায়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দলের সিনিয়র সহ মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। দলীয় প্রধানের আগমনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। স্লোগানে মুখর হয় পুরো বিমানবন্দর এলাকা। তার সফরকে কেন্দ্র করে গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে অভিবাদন জানান নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পতেঙ্গা হয়ে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে রাত 9টায় হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। চেয়ারম্যান সাহেব আসার পরে চট্টগ্রামে যে উল্লাস, যে আনন্দ, আমি মনে করি আগামী দিনে আগামীকালকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতক্ষণ তারেক রহমানকে সকালবেলা মঞ্চে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম রাস্তার মধ্যে আমরা অবস্থান নিব, ঈদের মতো আনন্দ করে যাব। তিনি আসাতে আজকে রাজপথে, মাঠে ঘাটে সব জায়গায় তারেক রহমানের জোয়ার এসেছে। জাতীয় ও দলীয় পতাকা হাতে হোটেলের সামনেও ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা, দেন নানা স্লোগান। চট্টগ্রামে আশা করি এই ধানের শীষের একটা গণজাগরণ সৃষ্টি হবে। ওনার থেকে আমরা আশা করব এই বাংলাদেশের যতগুলো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে পেশি চলে গেছে, এরকম যেন না হয়। ওনার হাত ধরে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপ নিবে। বীর চট্টলার মাটি, উনি আগামীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। রোববার বেলা 11টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি নেতারা বলেছেন, নির্বাচনী প্রচারণায় ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন তারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 11তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বনানী কবরস্থানে দোয়া মোনাজাতের পর গুলশান কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এদিন সকালে কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে যোগ দেন। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য। এদিকে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে। জামাত নেতার এমন বক্তব্য অপপ্রচার। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। তারেক রহমানের প্রথম সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান তিনি। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণায় দেশের উত্তরাঞ্চলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সফরের দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে উত্তরাঞ্চলের গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানাবেন নির্বাচনী নানা পরিকল্পনা এবং জয়ী হলে কি করবেন জনগণের জন্য। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে শেরপুর উপজেলার পথসভায় যোগ দেন। শফিকুর রহমান বলেন, ইশতেহারের নামে প্রতারণা করবে না জামায়াত। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র।
বগুড়া থেকে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে 10 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে অংশ নেন উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায়। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, আমরা নিজেরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করব না এবং ইসিকেও অনুরোধ করব অন্য কেউ যেন না ভাঙে তা সঠিকভাবে তদারকি করার। নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই। আমরা নিজেরা চাই আমরা মানব, আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করে। এদিন সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। জামায়াত এনসিপির 10 দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শনিবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুদ বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে 11 দল। এ সময় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় জোটবদ্ধ হওয়ার কথা জানান লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, চলছে প্রচারণা। এমন সময়ে জামায়াত এনসিপির 10 দলীয় নির্বাচনী ঐক্যে এবার যোগ দিয়েছে লেবার পার্টি। শনিবার সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় জোটে যুক্ত হয়েছেন তারা। এ সময় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলেন, জুলাই ঐক্য ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে 11 দল। আমরা কখনো কোনো স্বার্থের কাছে, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ। লেবার পার্টির যোগদানের মধ্য দিয়ে মূলত এখন থেকে আমাদের এই জোটটি 11 দলীয় জোটে পরিণত হলো। ইনশাআল্লাহ এই 11 দল সব ধরনের দলীয় মত পার্থক্য নিজ নিজ জায়গায় রেখে জাতির স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াত নেতা বলেন, অন্যান্য দেশের মতো আমেরিকার সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক রাখছেন তারা। সবাই সব দেশের সাথে সম্পর্ক রাখছে, রাষ্ট্র রাখছে, বিভিন্ন দল রাখছে। শুধু জামাত ইসলামীর কথা আসলেই এটাকে আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে একটা দুরভিসন্ধি আছে বলে আমাদের মনে হয়। এ সময় ভোটারদের কাছ থেকে এনআইডি ও ফোন নম্বর সংগ্রহের বিষয়ে জামায়াতকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে দলটি। যদি আমরা লালন করতে না পারি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে জামায়াতে ইসলামের জেতার কোনো সুযোগ দেখছে না বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। আরও বলেন, পক্ষপাত দুষ্ট ও হিংসাত্মক ভোট হলেই কেবল দলটি জিততে পারবে। জামাত কোনো সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনে জয়ী হতে পারে না। ইতিহাসে কখনো জামাত 5 থেকে 7% বেশি ভোট পায়নি, আর তখনও অন্য রাজনৈতিক দলগুলোর সাহায্য ছিল। পক্ষপাত দুষ্ট ও হিংসাত্মক নির্বাচন হলেই জামায়াত জিততে পারে। প্রচারণায় সরগরম রাজধানী, পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে জানান বিএনপির প্রার্থীরা। মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন জামায়াত প্রার্থীরা, আর নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপির। আগামী দিনে বাংলাদেশ হবে সেবকের বাংলাদেশ। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। নানা স্লোগান আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা 14 ও 16 আসনে গণসংযোগ করেন সানজিদ ইসলাম তুলি ও আমিনুল ইসলাম।
এছাড়া ঢাকা ৭ আসনে বিএনপির হামিদুর রহমান হামিদ এবং ঢাকা ৪ আসনের তানভীর আহমেদ রবিন প্রচারণা শুরু করেন। প্রার্থীরা বলেন, হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কেউ কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা তো ফেরেশতা না, যারা বলছেন তারা তো আসলে আমার মনে হয় যে ওনারা হাদিয়ার যেই বয়ান আছে তাদের, তো সেই জায়গা থেকে আরেকজনকে শুধু খারাপ বলে এটাও তাদের একটা মানে কালচারাল প্র্যাকটিস হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাই যে দলমত নির্বিশেষে এলাকার মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এদিকে ঢাকা ১৪ আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। ঢাকা ৫ আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা ৪ আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নাগরিকদের জন্য সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দখল মুক্ত একটা সমাজ উপহার দেব। ঢাকা ৪-এর মানুষরা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবো সেটা হলো গ্যাস। রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করেন এবং সততার সাথে যতটুকু বরাদ্দ সরকার দেয় সেটা যদি জবাবদিহিতার সাথে ব্যয় করা সম্ভব হয়, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা ৮ আসনে গণসংযোগ করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে জানিয়ে নির্ভয়ে শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। ১৬ বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে, সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। ১২ ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বহিঃশক্তির সঙ্গে যোগাযোগ আছে বিএনপির বিরুদ্ধে এমন অপপ্রচারের অভিযোগ তোলেন নেতারা। বলেন, নতুন করে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, কাজে লাগাতে হবে সেই সুযোগ। আর সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফের দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত নেতারা। নগরী ছাপিয়ে শহর, বন্দর, গ্রামগঞ্জ, হাট, বাজার, মাঠঘাট, অলিগলি সর্বত্রই নির্বাচনী উত্তাপ। জমজমাট লড়াইয়ে ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি, হাতপাখা সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোলা ১ আসনে লড়াই নেমেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সদরে পথসভা করে নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। সকল হিংসা বিদ্বেষ ভুলে যে সবাইকে নিয়ে আমরা নতুন করে ভোলা করব। ঠাকুরগাঁও ১ আসনে সরব উপস্থিতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সদরের আউলিয়াপুর ইউনিয়নে করেন পথসভা ও গণসংযোগ। এদিকে চট্টগ্রাম ১১ আসনের আগ্রাবাদের আশপাশের এলাকায় প্রচারণায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির সঙ্গে বহিঃশক্তির যোগাযোগ আছে বলে অপপ্রচার চালাচ্ছে একটি দল। বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে বিএনপি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষের প্রধান শক্তি। কারোর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করে নাই, আগামী দিনও করবে না। তাদের মাথায় এই সমস্ত ঘুরছে, তাদের নিশ্চয়ই কোনো বহিঃশক্তির সাথে যোগাযোগ আছে। বিএনপিতে প্রয়োজন নেই। আমাদের দল থেকে বলা হয়েছে যে আমরা মায়েদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব, অর্থাৎ আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে মায়েদের চাল, ডাল, তেল, লবণ কেনার জন্য অত্যন্ত ন্যায্য মূল্যে সে ব্যবস্থাটা আমরা করব। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিতে সমানতালে ভোটের মাঠে জামাত। ময়মনসিংহ ৬ আসনে দলটির প্রার্থী কামরুল হাসান মিলন ফুলবাড়িয়া পৌরসভা, রাঙামাটিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পথসভা ও উঠোন বৈঠক করেন। সন্ত্রাসী, চাঁদাবাজি এবং নিরাপত্তা, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য তারা দাঁড়িপাল্লাকে বেছে নেবে বলে আমরা মনে করি। পটুয়াখালী ২ আসনে বাউফল পাবলিক মাঠে জনসভার আয়োজন করেন জামাত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এতে যোগ দেন ১০ দলীয় জোটের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ন্যায় ও ইনসাফের দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান তারা। ২০২৪ সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন,
আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য 10 দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে। জমজমাট এই নির্বাচনী লড়াই চলবে আগামী 10 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। এরপর 12 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোট যুদ্ধ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বিএনপির দরজা এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার রাতে লালবাগে হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে ঢাকা 7 আসনে হাত পাখার নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। জনসভায় ঢাকা 7 আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ রেজাউল করিম। দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। এখনো কিন্তু বিএনপির নেতারা আমাদের কাছে ফোনে কথা বলে যোগাযোগ করে, তাদের দরজা খোলা রয়েছে। কিন্তু আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে শুধু নিছক 2-1টা এমপির জন্য নয়, ক্ষমতা কিছু অংশীদার হওয়ার জন্য নয়, কিছু অর্থ সম্পদ কামাই করার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন চোখে বাংলাদেশ স্লোগানের থিম সং উন্মোচন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে থিম সং এর উদ্বোধন করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, রাজপথে গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছিল দেশের সাধারণ মানুষ, তাই এই আয়োজন 5 তারকা হোটেলে করা হয়নি। গানটিতে দেশ, মাটি, মানুষ আর গণ অভ্যুত্থানের নতুন ধারণা পাওয়া যাবে বলেও জানান তিনি। এ সময় গণভোটের জন্য একটি আলাদা থিম সং উন্মোচন করা হয়। আমরা এই থিম সং এর মাধ্যমে আমাদের পার্টির এবং নির্বাচনে আমরা কি কি কনসেপ্ট নিয়ে আসতেছি এবং একই সাথে শাপলাকলিটাকে পরিচিত করানো, এই সব কিছু মিলে আজকের এই থিম সং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়। হত্যার নির্দেশ দেন বিদেশে থাকা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। প্রয়োজনে সব জায়গায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড মামলার অগ্রগতি জানাতে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের একজন পরিচিত সন্ত্রাসী দিলীপ উর্ফে বিনাশের নির্দেশেই এই হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেন ডিবি প্রধান। দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ হত্যার মূল কারণ বলেও জানান তিনি। কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি সন্ত্রাসী। ডিবি প্রধান জানান, এই হত্যাকাণ্ডের অন্যতম শোটার রহিমকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় পিস্তল ও ম্যাগাজিন। শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। কারওয়ান বাজার কেন্দ্রিক এলাকায় বর্তমানে অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। আজিজুর রহমান মুসাব্বির। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেল 4টায় রাজধানী হলে ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে 9:30টার দিকে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই গুলিবিদ্ধ হন হাসান। মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় 2 জন দুর্বৃত্ত। হাসানের মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব।
নির্বাচন নিয়ে তরুণদের মধ্যে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংশয় তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরে এক আয়োজনে তিনি বলেন, এখন ভিত্তি তৈরি হচ্ছে, সেটি কতটুকু টেকসই তা নির্ভর হবে এবং নির্ভর করবে পরবর্তী সরকারের জবাবদিহিতার উপর। এবছর রাজধানীতে জলাবদ্ধতা কম হয়েছে দাবি করে 2024 সালে ঢাকা যতবার বায়ু দূষণের শীর্ষে গিয়েছে 2025-এ ততবার শীর্ষে যায়নি বলে দাবি করেন উপদেষ্টা। দেশের 8টি বিভাগীয় শহরে 8টি নদীকে দখল দূষণ মুক্ত করতে কাজ চলছে বলে জানান তিনি। সব কিছু আয়োজন শেষ হওয়ার পরে এসে কানে কানে জিজ্ঞেস করবে 12 তারিখে কি ভোটটা হবে। মানে এই যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া, এই নেতিবাচকতা কিন্তু আপনাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কিচ্ছু হচ্ছে না। কথাটা ঠিক না, কিছু হচ্ছে, ভিত্তিটা হচ্ছে, এই ভিত্তির উপরেই বিল্ডিং বানানো হবে। এবার ঢাকা শহরে জলাবদ্ধতা অল্প হয়েছে, মারাত্মক জলাবদ্ধতা হয় নাই। 2024-এ বায়ু দূষণে ঢাকা যতবার শীর্ষে গেছে 2025-এ ঢাকা কিন্তু ততবার শীর্ষে যায় নাই। আশাটা জাগাবে না, খালি হতাশাটা দিবে। চলতি মাসের মধ্যে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর না হলে ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব সুতাকল। এমন ঘোষণা দেয়া বিটিএম এর যুক্তি, বন্ড সুবিধা প্রত্যাহার হলেও ডিউটি ড্রব্যাক থাকায় কোনো ক্ষতি হবে না তৈরি পোশাক শিল্পের। যদিও বিজিএম এর দাবি, এই সুপারিশ কার্যকর হলে ধ্বংসের মুখে পড়বে পোশাক শিল্প। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না। আমরা আইসিইউর মধ্যে আসি, তাই বলে তো আরেকজনকে মাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে। এভাবে দেশের সুতাকল ও তৈরি পোশাক শিল্প মালিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এনবিআরকে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, কাঁচামালের যোগান দেয়া দেশীয় শিল্পের সুরক্ষা ও রপ্তানিযোগ্য পণ্যে মূল্য সংযোজন বৃদ্ধির বাস্তবতা অব্যাহত রাখতে বলা হয়েছে। রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা। এটা সাময়িক শুল্কায়ন হচ্ছে। বিদেশ থেকে যদি কোনো পণ্য আনেন, এই পণ্যটা আপনি ট্যাক্স দিয়ে ছাড়াবেন, যদি আনেন 30 থেকে 10 কাউন্ট, এবং সেই সুতা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি করেন, সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করার পরে যেই পরিমাণ শুল্ক আপনি দিয়েছেন সরকারকে, সেই পরিমাণ শুল্ক কিন্তু আপনি সরকারের কাছ থেকে ফেরত পেয়ে যাবেন। সুতাকল মালিকদের সংগঠন বিটিএমই এর দাবি, সরকারের এই সুপারিশ কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে মিলবে স্বচ্ছতা, প্রাণ ফিরে পাবে মরতে বসা দেশের সুতাকল। এটা 9 কাউন্ট না কেন, যাতে আমাদের এক্সপোর্টার মিলগুলো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, এই সুপারিশ সিদ্ধান্ত হয়ে তাদের সামনে এলে বিশ্ববাজারে পিছিয়ে পড়বেন তারা। স্থানীয় সুতাগুলো বেসিক্যালি কোনো বেনিফিট পাবে না। এটা যেটা হবে যে আমরা রপ্তানি অর্ডার হারাবো, সমাধানটা সরকারকে অন্যভাবে করতে হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রণোদনা দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সংগঠনগুলোর মুখোমুখি এমন অবস্থানের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকারে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা কিছু পরিবর্তন হলে কোনো পক্ষের একটু লাভ হতে পারে, কোনো পক্ষের ক্ষতি হতে পারে, কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় যে আমাদের সার্বিকভাবে কোনটা আমাদের জন্য মঙ্গলজনক। প্রণোদনা সুবিধা পেয়ে ভারত তুলনামূলক কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভুয়া ও জুয়ার অ্যাপের খুদে বার্তায় 6 লাভ মোবাইল অপারেটরদের নম্বর। একবার ফাঁদে পা দিলে সর্বস্ব হারাচ্ছেন মানুষ। গ্রাহকদের নিরাপত্তার সবচেয়ে ঝুঁকি বাড়িয়েছে খাতগুলোর দুর্বল কাঠামো ডিজিটাইজেশন, যেখানে ব্যাংক ও অপারেটরদের অসহযোগিতা দিন দিন বাড়িয়ে তুলছে গ্রাহক ও আর্থিক খাতের নিরাপত্তা ঝুঁকি। সেলিয়া সুলতানার রিপোর্ট। এই ব্যাগে প্রায় 60,000 দেশীয় অপারেটরদের সিম। এসব সিমের কোনোটি হতে পারে আমার বা আপনার নামে। এসব নম্বর ব্যবহার করা হয় বিভিন্ন অনলাইন সাইটে আর জুয়ার অ্যাপে। এসব সিমের টোপে সর্বশান্ত হয়েছেন মঞ্জুর হোসেন। যে সেটা তারা বলতেছে দাম কমবে, ওটা কমতেছে, আবার যে সেটা তারা বলতেছে যে দাম বাড়বে, ওটা বাড়তেছে। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে ইন্ডিভিজুয়ালি নক করে যে আপনি আমাদের এখানে তো অ্যাকাউন্ট করতে পারেন, এখান থেকে আপনি বিজনেস করতে পারেন। মঞ্জুর আমাদের দেয়া পোশাকি নাম। অনলাইনে মঞ্জুর সাহেবের স্টক করা পেজগুলো ফলো করে দফায় দফায় হাতিয়ে নেওয়া হয়েছে 18 লাখ টাকা। আপনাকে দেখাচ্ছে যে আপনার প্রফিট হচ্ছে। যে আমাকে দেখাচ্ছে 3বার টাকা দিতেছে আর কি, কয়েকবার, টোটাল 18 লক্ষ।
আপনি 5 লাখ টাকা জিতেছেন, 10 লাখ টাকা জিতেছেন, এ ধরনের অনেক ধরনের নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে আসে। একবার যদি এই টোপে ধরা দিয়েছেন, সর্বস্ব হারাবেন। এখনো পর্যন্ত কোনো এজেন্ট ব্যাংকিংয়ে সাইবার দুর্বৃত্তায়ন হলে পরে তারা তথ্য পুলিশকে দিতে চান না। তাদের নিজস্ব নীতিমালায় কাস্টমারের ডেটা প্রোটেকশনের নামে তারা কিন্তু সর্ট অফ কিছু কিছু ক্ষেত্রে না বুঝেই অনেক অপরাধীদেরকে তারা প্রোটেকশন করছে। প্রযুক্তিবিদ ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে আর্থিক খাতে সবচেয়ে ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দুর্বল কাঠামোর ডিজিটালাইজেশন। আপনার মোবাইল বা অন্যান্য যে অনলাইন যে প্রতারণাগুলো হচ্ছে সমস্তগুলোর মূল কিন্তু আপনার এই সিম। ডিজিটাল ফিনান্সিয়াল ক্রাইম বেড়েছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদেরকেই। গোয়েন্দা সংস্থা বা যারা কাজ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যাতে পর্যাপ্ত তথ্য দেওয়া হয় এই ব্যাপারে একদম স্ট্রেট সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া আছে এমএফএসগুলোকেও ব্যাংকগুলোকেও। তবে গ্রাহকদেরও ফিনান্সিয়াল টেকনোলজি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় সিসি ফুটেজে দেখা যায় শুক্রবার রাতে পুলিশ লাইন্স এলাকার আনাবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ির ওয়ার্কশপে ঘুমাচ্ছিলেন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রোল মোবাইল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শাটারে তালা দেয়া থাকা অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের অভিযোগ পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে চঞ্চলকে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ ও ফরিদপুর সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে কিশোরগঞ্জের মিঠামইন ঘাগড়া এলাকা থেকে পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়া মাজারে যাচ্ছিলেন 15 জন। পথে অষ্টগ্রামের 0 পয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। এতে নগরীর যানজট কমবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজন যথাযথ কারিগরি ও ট্রাফিক পরীক্ষা। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। ঢাকার যানজট নিরসনে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র্যাম্প সংযোগ স্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। মনে রাখতে হবে যে আমি যেখানেই র্যাম্প যুক্ত করছি নিচের সড়কের সাথে, সেই সড়কের সক্ষমতা আছে কিনা, সেই যে একটা নতুন আমি সংযোগস্থল তৈরি করছি সেখানে আবার নতুন করে যানজট তৈরি হবে কিনা। 46.73 কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে 31টি র্যাম্প বসানো হয়েছে। যানজটের রাজধানী ঢাকাকে গতিশীল করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও 4টি র্যাম্প বসানোর পরিকল্পনা করছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। যদিও প্রকল্পটির এখনও সম্ভাব্যতা যাচাই চলছে। সংশ্লিষ্টরা বলছেন এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানজট অনেকাংশেই কমে আসবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে বেপরোয়া দমন নীতি বন্ধ করার কথা জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। এদিকে ইরানের ওপর যে কোনো ধরনের হামলাকে নিজেদের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলেও জানিয়েছেন দেশটি। এর মধ্যে ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে বলে সতর্ক করেছে তুরস্ক। সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্স।
গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের পথে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘকে তাগাদা দিচ্ছে কিছু দেশ, যেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এদিকে যে কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে। এর মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এমনটা হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোয়ান নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন, তেহরানে বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে আঙ্কারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একজন নিহত ও 14 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরের 17 তলা ভবনের উপরের 2 তলায় আগুন ছড়িয়ে পড়ে। শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিউ ইয়র্ক সিটি আবাসন কর্তৃপক্ষের ওই ভবনে গ্যাসের গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তল্লাশির সময়ই ঘটে বিস্ফোরণ। এতে 16 ও 17 তলায় অন্তত 10টি অ্যাপার্টমেন্টে আগুন লাগে এবং প্রায় 1 ডজন ফ্ল্যাটে বড় ধরনের ক্ষতি হয়। ভবনটি সংস্কারের কাজ চলছিল এবং গ্যাস ব্যবস্থার কাজ শেষ করে পরিদর্শনও করা হয়েছিল বলে দাবি কর্মকর্তাদের। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তারা। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। ভিন দেশ থেকে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি মালদ্বীপ প্রবাসীরা। তারা বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে দেশে যখন ভোটের প্রচার তুঙ্গে, তখন মালদ্বীপে ভোট উৎসবে মেতেছে প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহাসিক এই সুযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ, প্রত্যাশা ও মতামত প্রকাশ করছেন তারা। গত 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভোট প্রদানের কার্যক্রম। এবার প্রবাসী থেকেও ভোট দিতে পারছেন রেমিট্যান্স যোদ্ধারা, যা গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। খুবই ভালো লাগতেছে যে প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট দিতে পারলাম। এই যে আনন্দ, অনেক আনন্দ লাগতেছে। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে খুবই গর্বিত। আমরা প্রবাসী থেকেও আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পেরেছি। আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে এই মালদ্বীপের সাগর পাড়ে এসে আমরা আমাদের সবাই একসাথে ভোট আমরা প্রয়োগ করেছি। ভোট প্রদান শেষে আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট নিকটস্থ পোস্ট অফিসে জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠাতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। এতে মালদ্বীপ পোস্ট অফিসে ব্যাপক ভিড় করেন ভোটাররা। তবে আগামীতে আরও সহজেই ভোট দেওয়ার ব্যবস্থা চান প্রবাসীরা। আমাদের প্রবাসীদের জন্য যারা ভালো কাজ করবে, আমাদের সুযোগ সুবিধা নিয়ে সংসদে কথা বলবে, আমরা সেই রকম প্রার্থীদেরই ভোট দিয়ে জয়যুক্ত করব। ইলেকশন কমিশন যে ব্যবস্থাটা করে দিয়েছে, আমি ইলেকশন কমিশন ইন্টারিম গভর্নর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাইকে আমার অন্তরস্থল থেকে সকল প্রবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের পথ আরও সহজ হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিউলি রোজা, সময় সংবাদ। খবর, সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফিটনেস পারফরমেন্স ঠিক থাকলে আসন্ন হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে নির্বাচকদের বিবেচনায় থাকবেন মিস্টার 75, এমনটাই জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। দেশের মাটি থেকে সাকিবের অবসর নেয়ার ইচ্ছার প্রাধান্য দিয়েছে বোর্ড। তবে পরবর্তী জাতীয় সরকার পরিস্থিতি বিবেচনায় যদি কোনো নির্দেশনা দেয়, সেটা মানতে বাধ্য থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিতর্ক যখন তুঙ্গে তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান। বিসিবিকে খাদের কিনারা থেকে তুলতেই হয়তো আবারও দেশসেরা তারকার দ্বারস্থ হলো বিসিবি। অপেক্ষার প্রহর শেষ, জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। যদিও বাধা আছে তার রাজনৈতিক পরিচয়, আগের বোর্ড না পারলেও এবার আশাবাদী বিসিবি। মামলার বিষয়গুলো দেখতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে রেখেছে আমিনুল ইসলামের বোর্ড। সাকিবকে রাখা হবে কেন্দ্রীয় চুক্তিতেও। সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে, আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্টেড যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট আ বাপি। উত্তপ্ত প্রেস কনফারেন্স ভুগতে হয় বিসিবি পরিচালকদের। কথা উঠে মাশরাফিকে নিয়েও। সাবেক এই টাইগার অধিনায়ক দেশে থাকতে পারলে সাকিব কেন নয়, এমন প্রশ্ন নীতি নির্ধারকদের। ৩রা আগস্ট তামিম ইকবালের গণভবনে যাওয়া নিয়েও খোঁচা দেন আসিফ আকবর। আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। তবে সাকিব ইস্যুতে চাপা পড়ে গেছে টি-20 বিশ্বকাপ। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি, তার পরিপ্রেক্ষিতে আপিল না করার সিদ্ধান্ত। আপাতত নিজেদের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবসান হলো সব জল্পনা কল্পনা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গা স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে টুর্নামেন্ট কাছে চলে আসায় বিসিবির অনুরোধ রাখা বাস্তবসম্মত নয় বলে এক কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। এর ফলে 1999 সালের পর এই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। খবরটা কিছুটা প্রত্যাশিতই ছিল, অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। অবশ্য ভারত ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইটগুলো বেশ আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশের অনুরোধ রাখছে না আইসিসি। লিটন মুস্তাফিজদের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। অবশেষে সেই ধারণাই সত্যি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এবছরের টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়ার কথা জানায় আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে স্কটিশরা। বর্তমান আইসিসি র্যাঙ্কিংয়ে দলটি আছে 14তম স্থানে। যদিও সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বেশ কিছু দলের চেয়েও এগিয়ে আছে স্কটিশরা। গেল টি-20 বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে 2 জয় তুলে নিয়েছিল স্কটল্যান্ড। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসি বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই, যার কারণে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে টুর্নামেন্ট কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে 3 সপ্তাহের বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এর আগে গেল 4 জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করে বিসিবি। এরপর হয় আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও। এরপর গেল বুধবার আইসিসি বিসিবিকে জানিয়ে দেয় ভারতে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। সিদ্ধান্ত নিতে বেঁধে দেয় 24 ঘন্টা সময়। এরপর সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি আসন্ন বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। সকালে যোগ দেবেন চট্টগ্রামের নির্বাচনী জনসভায়। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলের নির্বাচনী জনসভায় জামায়াত আমির। 10 দলীয় ঐক্যে যুক্ত হল লেবার পার্টি।
এবং ছুটির দিনে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।